সরকারকে হটিয়ে আবারও মাঠের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা সেই সব রাজনীতির বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি, লড়াই হবে কথায় না মাঠে। আলোচনায় জানবো এর বিস্তারিত। আজ আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ, আর এরই মধ্যে আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। শুরুতেই আমার ডান দিক থেকে জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক avnews24.com, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত আলোচনায়। এবং এরপরে রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকেও স্বাগত। ফিরছি মূল আলোচনায়, ফিরতে চাই জনাব সুভাষ সিংহ রায়, একটু আপনার কাছ থেকেই আলোচনা শুরু করতে চাই। যেটি বলছিলাম শুরুতেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি তারা। মানুষ জেগে উঠেছে কিন্তু সেটিকে কাজে লাগিয়ে তারা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। তো আপনার কাছে দুটি বিষয় জানতে চাই, মানুষ কতটা জেগে উঠেছে বলে আপনি মনে করেন, আর এই না পারার পিছনে কি কারণ ছিল আসলে বিএনপির? এটা বিএনপির নেতারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আপনি কি দেখছেন? এবং বিএনপি একটি আত্মহনন মনস্ক দল, এবং এই দলের রাজনৈতিক কোনো কাঠামো নাই। অত স্বাভাবিক কারণে মানুষের আগ্রহ বিএনপিকে নিয়ে নাই। টানা 15 বছর আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে, মানুষ চোখের সামনে দেখছে তো যে বাংলাদেশে কতটা অগ্রগতি হয়েছে। এবং আজকেও দেখবেন যে গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে ছাড়িয়ে কতটা উপরে উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা দেখিয়েছে। এবং সে কারণে বিএনপিকে নিয়ে মানুষের কোনো আবেগ অনুভূতি নাই, এবং এমনকি তাদের দলের নেতা কর্মী এবং তাদের সমর্থকদের নাই। তারা দেখেছে। আপনার মনে আছে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন, সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনের আগে যে বগুড়া একটি আসন থেকে যিনি 4 বার নির্বাচিত হয়েছিলেন বিএনপির মার্কা নিয়ে, ধানের শীষ নিয়ে, তার বাবাও ওই আসনে এমপি ছিলেন, জিয়াউল হক সাহেব। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই দলকে আমি খুব ভালো করে চিনি, আমার চেনে এমন লোক বাংলাদেশে কম আছে, আমি 4 বার নির্বাচিত হয়েছে। এই দলের কোনো রাজনৈতিক কাঠামো নেই, কিভাবে পরিচালিত হয় এবং কারা পরিচালনা করে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছেন সে কথাটা রাজনৈতিক কথা, এবং রাজনীতির প্রয়োজনে এই কথাগুলো বলতে হয়, গণমাধ্যমে থাকতে হয় এবং আলোচনায় থাকতে হয়। এছাড়া একেবারেই এর কোনো জেগে ওঠেনি। বাংলাদেশের মানুষ জেগে উঠলে কি হয়? 1996 সালে 15 ফেব্রুয়ারি একটি ভোট ডাকাতি নির্বাচন করেছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনির দলকে বিরোধী দলের আসনের নেতা বানিয়েছিল, আমরা জানি এটা। তারপরে তো মানুষ 1.5 মাসও ক্ষমতা থাকতে দেয়নি। এটি হচ্ছে বাস্তবতা। আর বিএনপি সবসময় বিলম্বিত বোধোদয় হয়। আপনি খেয়াল করে দেখবেন 2014 নির্বাচন নিয়ে বিএনপির নেতারা এখনও অনবরত কথা বলেন, 2018 নির্বাচন নিয়ে কথা বলেন, 24 তো বলেনি। কিন্তু 2014 পার হওয়ার পরে, 2018 নির্বাচন পার হওয়ার পরে 2019 সালে 1 সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক ভোরের কাগজে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। অতএব বিএনপির যারা কথা বলছেন, যারা কথা বলেন মুখপাত্র হিসেবে, তাদের কথাগুলো কিন্তু এরকমই এলোমেলো কথাবার্তা। রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে গেলে তার একটা আদর্শ থাকতে হয় এবং তার সুসংগঠিত কর্মী বাহিনী থাকতে হয়, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হয়। যে দল মানুষ পুড়িয়ে হত্যা করে, যে পর জ্বালিয়ে পুড়িয়ে দেশ ধ্বংস করবার চক্রান্ত করে, যে দলের নেতা, মূল নেতা এখনকার বর্তমানে, আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি, তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিদেশি পত্রিকা ওয়াশিংটন টাইমসে কলাম লিখে বলেছেন বাংলাদেশকে সাহায্য দিবেন না। তো এই বাস্তবতাগুলো মানুষ তো দেখছে। অতএব আওয়ামী লীগের নিয়ে মানুষের সমালোচনা আছে, প্রত্যাশার অনেক বেশি আওয়ামী লীগের কাছ থেকে, যে কারণে সামান্য ত্রুটি বিচ্যুতি দেখলে কিংবা কোনো বিচ্যুতি দেখলে মানুষ সমালোচনায় মুখর হয়। কিন্তু এই অর্থ এই নয় যে বিএনপির পক্ষে মানুষের কোনো অবস্থান থাকার কথা নয়। আমি দিব্য দৃষ্টিতে দেখছি এই দল কনভেনশন মুসলিম লীগের
পরিণতি বরণ করছে এবং তাদের অবস্থা সেই দিকেই ধাবিত হচ্ছে। অতএব রাজনীতিক মানুষ বিএনপির সাথে কে আছেন আপনি বলেন? নজরুল ইসলাম খানের মতন নেতা, সংসদীয় ওদের স্থায়ী কমিটির সদস্য, এরকম দু একজন মানুষ ছাড়া বিএনপিতে কোনো রাজনীতি করার লোক আছেন? এটা চোখের সামনে দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক কারণে যার পরিণতি হওয়া তাই হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষই যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, আমরা দেখছি যে যে উপজেলা নির্বাচন, সেখানে ভোটের যে কাস্টিং, নিজেদের লোকে কি ভোট দিতে আসছে না? এটা তো আরেকটা আলোচনা, কেন ভোট দিতে আসছে না এইটা নিয়ে আপনার বিশ্লেষণ করতে হবে। এটা নিয়ে আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন। আর যখন প্রতিদ্বন্দ্বিতা না হয় তখন মানুষের আগ্রহ বাড়ে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে আমরা ছোট করেই জানতে চাইছিলাম। হ্যাঁ, আমি একটা খেয়াল করে বলি, এখানে যদি আমি একাই কথা বলি, আজিজ ভাইয়ের মতন বিশাল পরাক্রমশালী বিরোধী বক্তা না থাকে, তাহলে তো মানুষ তো আর দেখবে না। বলে এটা কি দেখবো, দেখে লাভ কি? একই ধরনের কথা, অনেকগুলো বিষয় থাকে। তো জাতীয় সংসদের নির্বাচনে মানুষের ভোট দেওয়ার যে আগ্রহ, সেই আগ্রহটি কি স্থানীয় সরকার ব্যবস্থাপনা এখন থাকবে না? এটাই বাস্তবতা। আজিজ ভাই তার এলাকায় তিনি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তিনি যুদ্ধাপরাধী দলের বিরুদ্ধে যতই পক্ষে গণমাধ্যমের কথা বলুক না কেন, তার অবস্থান কিন্তু এলাকায় মুক্তিযোদ্ধা হিসেবে। তিনি ওই এলাকায় ভোট দেওয়ার জন্য সংসদ সদস্য নির্বাচন করবার জন্য তিনি কিন্তু গেলেও যেতে পারেন এবং হয়তো জানো, কিন্তু উপজেলা নির্বাচন হলে কি ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে তার আগ্রহটা এখন থাকবে না। এটাই তো বাস্তবতা। সেটি ঠিক আছে, তবে স্থানীয় নির্বাচনে মানুষের ভোট দিতে বেশি যান, এটিরও নজির রয়েছে। যাই হোক, সেটি অবশ্য ভিন্ন আলোচনা। আমরা অনেক আগে, সেটি আরো আগে যখন প্রতিদ্বন্দ্বিতা ছিল, যেটির কথা আপনি শুরুতে বলছেন, একটু যেতে যে জনাব আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আমরা দেখেছি যে এই নির্বাচনের আগে শেষের দিকে, অর্থাৎ সরকার পতনের আন্দোলন তখনই দিন শেষে সফল হয়নি। আর এখন যে সরকার পতন, এই সরকার মাত্র গঠন করলো, 5 বছর আগে এই সরকার পতনের ডাক দেয়া সফল হবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার সরকারের চরিত্র অনুযায়ী আন্দোলন হতে হবে। সরকার এখন যে ফ্যাসিস্ট কায়দার সরকার, অর্থাৎ বহু দল আছে, আসলে একটি দলও না, একটা ব্যক্তি ক্রিয়াশীল সমাজে, অর্থাৎ এক ব্যক্তির কথায় দশ চলছে। সেখানে ওই মানববন্ধন, ঘরের ভিতরে আলোচনা সভা আর মুখে আপনার জনগণ জেগে উঠবে, এই করে এই সরকারকে হটানো যাবে না। তাদেরকে নতুন আন্দোলন তো এটাই করছেন তারা, তাহলে এটা হবে না। আমি তো বলছি এটাতে হবে না। অর্থাৎ কেউ গুলি করবে রিভলভার দিয়ে আর আপনি ফুল ছুঁড়ে দেবেন, এতে যুদ্ধ হবে না। সুতরাং আন্দোলনের কৌশল চিন্তা করতে হবে যে একটা একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ফাইটটেক আর অলিগার্ড তৈরি করা, সমাজের একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করা, যাদের উপরে ভর করে সরকার আছে, অথচ সরকার কিন্তু বিচ্ছিন্ন। এই সরকারকে হটাতে হলে একদম পরিষ্কার, যদি গণতান্ত্রিক দেশের কথা বলেন তাহলে গণ অভ্যুত্থান। তার জন্য জনগণ জেগে উঠেছে, অর্থাৎ ঘুম থেকে জেগে উঠেছে, বিছানায় শুয়ে আছে, সেই জনগণ দিয়ে তো হবে না। জনগণকে রাস্তায় নামতে হবে এবং গণ অভ্যুত্থান ঘটাতে হবে, তাহলেই সম্ভব। আর জ্বালাও পোড়াও কেয়ারটেকার আন্দোলনের সময় দেখছি, সোমানবাগ পেট্রোল পাম্পে আগুন, চিটাগাং পোর্ট দখল, মানুষ মারা, দিগম্বর করা, হেন কাম নাই, এটা আওয়ামী লীগ পারে না, কিন্তু দোষ খালি অন্য দলের। এই জন্যই আমি বলছি যে বিএনপি তো কিছুই নাই, বিরোধী দাদাও কইল, তো বিএনপি নিয়ে আলোচনা আপনারা এবার টকশোতে করেন কে? আর সবসময় বিএনপির আওয়ামী লীগের নেতারা বিএনপিকে কেন অ্যাটাক করে? সব বক্তৃতা, একটা বক্তৃতা বিএনপি ছাড়া আওয়ামী লীগের কোন লোকের বক্তৃতা শুনতে পান? একটি লোকের। রাজনৈতিক কৌশল তো হতে পারে, কৌশল না, কারণ বিএনপি একমাত্র থ্রেট প্রধানত। কারণ আসলে ভার্চুয়ালি দ্বিদলীয় হয়ে গেছে, আওয়ামী লীগের নেতৃত্বে একটা দল আর বিএনপির নেতৃত্বে আর একটা। এখন বিএনপি প্রতিপক্ষ বলেই বারবার জনগণের কাছে উপস্থাপন করা। কিন্তু মুশকিল হচ্ছে যে এই দেশে যুদ্ধ করে দেশে গণতন্ত্র আসছে, সেই গণতন্ত্রকে যারা কবর দিচ্ছে তাদের যতই বলেন, হয়তো আমাদের দেশে সেই নাই। ভারতেও কিন্তু আপনি দেখেন নির্বাচন হয়ে গেল, সেখানেও কিন্তু জরিপ আছে। বাংলাদেশে কেউ এই যে আপনারা জরিপ করে সাহস পাবেন না, কারণ আমরা মাথা তো একটা, মাথা তো 5টা না, একটা 4টে কেটে ফেললেও একটা থাকবে।
সুতরাং এই দেশে কোনো মিডিয়া না, কোনো অর্গানাইজেশন না, কিছু জরিপ করতে পারে না। একমাত্র ওই যে একটা অর্গানাইজেশন আছে না আপনার, মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে কথা বলে, এটারে বিএনপির সময় তাদের সহ্য করতো না, আওয়ামী লীগ এখন সহ্য করে না। সুজনের কথা সুজন আছে, আর একটা ইয়া সিপিডি, টিআইবি, সিপিডি, এগুলি বলতেছে তো, এদের কথা গাজালা করে, সত্য কথা বললেই গাজালা করে। হ্যাঁ, সুতরাং এই জন্যই আমি বলছি যে এখন যে আছে জনগণ হয়তো দাদার সাথে সাথে ফোঁস করে উঠবে, দ্বিমত করবে। এখন আওয়ামী লীগের ইতিহাসে সবচাইতে 6 দফা আন্দোলনের আগে না পরে, অর্থাৎ এই আন্দোলনের সবচাইতে আনপপুলার দল হচ্ছে আওয়ামী লীগ, যাদের একমাত্র সুবিধাভোগী ছাড়া আর কোনো সমর্থক বাংলাদেশে নেই। এই জন্য নিরপেক্ষ নির্বাচনে জীবনেও যেতে পারবে না, গণতান্ত্রিক চর্চায় আর আওয়ামী লীগ ফিরতেও পারবে না, ওই জায়গায় চলে গেছে, গাছের ডগায় উঠে গেছে, বাঘের পিঠে উঠে পড়ছে, আর নামতে পারবে না আওয়ামী লীগ। এইভাবে মারিয়ে কাটিয়ে যতদিন ক্ষমতায় থাকবে ওই বেনজিরের মতো লোক তৈরি করবে, আজিজ আহমেদের মতো লোক তৈরি করবে। এখন তো পুলিশে 200 লোক এরকম ছোট বেনজির আছে, তদন্ত হচ্ছে, হবে না তো। এখন সুপ্রিম কোর্ট রায় দেয় অমুকের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, বলেন লোয়ার কোর্ট মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয়, দেশটা কোথায় গেছে? সুতরাং আপনি যেটা বললেন কোন পার্টি আছে না আছে, এটাও তো টেস্ট করার একটা প্রসেস থাকে। কিন্তু অতটা তলানিতেও যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকে, তাহলে উপজেলা নির্বাচনে আমি সেই প্রসঙ্গটা আবার আপনাকেও জানতে চাইছি, যে ভোট পড়ছে তাতে 30% মতো ভোট তো পড়ছে, একদম তলানিতে 30% মতো ভোট পড়ছে, আপনারা কে কইছে? আপনার মুখে চিফ ইলেকশন কমিশনার জাতীয় নির্বাচনের সময় বলছিল 28%, সাথে সাথে পিছে ওই সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি বলতে ইলেকশন কমিশনের সেক্রেটারি, আপনি তো সর্বনাশ করে দিলেন, হ্যাঁ ভোট তো পড়ছে 100%, তখন এটাকে 40-র উপরে উঠাই দিল। আপনার এই ইলেকশন কমিশনার কোন নির্বাচনকে 35-30 এর রেঞ্জের নিচে আনবে না, কারণ হচ্ছে বিবিসি রিপোর্ট করছে 20% ভোট পড়ছে, আর ডয়েচে ভেলে রিপোর্ট করছে 7% ভোট পড়ছে। আপনি কোনটাকে বিশ্বাস করবেন? এই রিটায়ার্ড লোক, সুবিধাভোগী লোককে বিশ্বাস করবেন? এই ইলেকশন কমিশন আগে প্রথম দিকের ভয়েসগুলো দেখেন, বলছে এখন স্পষ্ট ভাষায় দিছে যে এখন এই সরকারের আকাঙ্ক্ষার ভাবে না চললে থেকে লাভ নেই। এখন সব আপনি দেখেন, ওই মুখস্থ দেখেন, আপনার সবগুলো নির্বাচনে দেখেন, স্থানীয় সরকার আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে নাকি? অবশ্যই খারাপ হয়েছে, সে তো গা ভাষায় দিছে। এরা রিটায়ার লোক, এদের মাথায় শক্তি আছে নাকি? না পারলে বেরিয়ে আসেন। শোনেন, ভারতে ইলেকশনে প্রথম আগে ইলেকশন দখল করার চেষ্টা করছে মোদি, কিন্তু ভারতে দীর্ঘদিন, আমি সেই প্রসঙ্গে আসছি, সেই প্রসঙ্গে আমি এরপরে শেষ করে জাস্ট তুলনার জন্য, দীর্ঘদিন এই যে বলা হয়তো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, এতে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে যারা ইলেকশন কমিশনে দেওয়ার সাথে সাথে মোদির কথা শোনে নাই। আর বাংলাদেশে আমি সেই প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটু জনাব শরীফ ভাই, একটু আপনার কাছে জানতে চাইছি যে আজিজ ভাই শরীফ ভাইয়ের কথাই বলতে দেবেন না? নিশ্চয়ই দিবেন। একটু আপনার কাছে জানতে চাইছি যে আমরা যেটি দেখছি যে সব সময় আন্দোলন সরকার পতনের আন্দোলন হয়, একমাত্র বিরোধী পক্ষের আন্দোলন কেন সবসময় সরকার পতনেরই হবে? এটি কি রাজনীতির মূল উপজীব্য? এর বাইরে অন্য সমালোচনাও তো হতে পারে, অন্য আন্দোলনও তো হতে পারে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচককে শুভেচ্ছা। চমৎকার একটা প্রশ্ন দিয়ে আপনি শুরু করেছেন, এবং আমি আলোচনার শুরুতেই আমাদের পুরনো ঢাকায় গত দীর্ঘ কয়েক দশক বা শত বছর ধরে যে পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে বসবাস করছেন, সরকারের কতগুলো আবাসনে তাদেরকে গায়ের জোরে সেখান থেকে জোর করে উচ্ছেদ করার একটা চেষ্টা হচ্ছে। সিটি কর্পোরেশন তাদেরকে বাস্তুচ্যুত করার চেষ্টা করছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। একজনে সেখানকার বাসিন্দা, তিনি অভিমানে কষ্টে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, তিনি হাসপাতালে আছেন। আমি সিটি কর্পোরেশনের কাছে, সরকারের কাছে অনুরোধ করব, এই শহরকে বাসযোগ্য রাখার জন্য যারা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হরিজন সম্প্রদায় পরিচ্ছন্নতা কর্মীরা, তাদেরকে এইভাবে গায়ের জোরে একটা জায়গা থেকে উচ্ছেদ করা এটা অমানবিক, এটা মানবাধিকার পরিপন্থী। আমি
আশা করি যে শুধুমাত্র তাদেরকে সেখান থেকে উচ্ছেদ বন্ধ করাই না, তারা যাতে মানবিক মর্যাদা নিয়ে সেখানে বসবাস করতে পারে সেই ধরনের আবাসনের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত এবং এই দাবিটা করছি। এবং ইতিমধ্যেই সমাজের বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে সংহতি জানানো হয়েছে। আমাদের দল, আমাদের জোট এবং ছাত্র সংগঠনগুলো তারাও গিয়ে সংহতি জানিয়েছেন এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকেও তাদের এই দাবির প্রতি সংহতি জানাচ্ছি। রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশ আসলে সৃষ্টি হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে, এবং আমাদের দেশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি এই মুহূর্তে আপনি দেখতে পারেন যে অনাগ্রহ আছে, কতগুলো মান অভিমান আছে, কিন্তু আবার তাদের ভাবনার যে জায়গাটা, তাদের চিন্তার যে জায়গাটা, সেটা রাজনীতিকে কেন্দ্র করে। কারণ রাজনীতি ব্যক্তি, সমাজ, পরিবার প্রত্যেকটা জায়গায় কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে, স্পর্শ করে, এবং রাজনীতির বাইরে গিয়ে আমরা যেভাবেই চলে না কেন আমরা চলতে পারি না। আমরা দুজনের আলোচনা শুনলাম। আমাদের দেশে আপনি যেটি বলেছেন যে শুধুমাত্র সরকার পতনের যে জায়গাটি, এটি কি মুখ্য কিনা, এই সরকার পতনের জায়গাটি আমাদের সামনে আসে এই কারণে যে সরকার যেহেতু, আমরা যে সমস্ত পলিসিগুলো ক্রিটিক করি সেই পলিসিগুলো যেহেতু সরকার নির্ধারণ করে অথবা সরকারের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকে, সুতরাং আপনি এই জায়গাগুলোতে কথা বলতে গেলে অবশ্যই সরকার এবং যারা রুলিং পার্টি থাকে তাদের বিষয়টি আসবে। এই যে আমি শুরুটা করলাম যে হরিজন সম্প্রদায়ের আবাসন নিয়ে, কোনো না কোনোভাবে এটি কিন্তু সরকারের একটা পলিসির সাথে ইনভলভ। সুতরাং আপনি যখন ক্রিটিক করবেন তখন অবশ্যই সরকারের সেই ভূমিকাটা অবশ্যই সেখানে আসবে এবং আসতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের আপনি সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের সাথে কোনো না কোনোভাবে রাজনীতি আছে। তবে আমি মনে করি যে আমাদের এখানে পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতেও রুলিং পার্টি এগুলো এক একটা প্রতিষ্ঠান, এক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠান। আমাদের অপোজিশনে যারা আছে সেই দলগুলো কিন্তু এক একটা প্রতিষ্ঠান। আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা বলি, কিন্তু প্রত্যাশা পূরণটা কেন হচ্ছে না সেই জায়গাটা কিন্তু আমরা কখনো সামনে নিয়ে আসি না। আমাদের রাজনৈতিক দলগুলোর যে বড় অংশটি পৃথিবীর প্রায় অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে রাজনীতিটা হয় ক্ষমতাকে কেন্দ্র করে। একটা বড় শ্রেণীর রাজনৈতিক দলগুলো তাদের মূল ফোকাসের জায়গাটা থাকে পাওয়ার পরিবর্তন করতে হবে, আমাকে পাওয়ারটাকে অ্যাচিভ করতে হবে। কিন্তু এর বাইরে মানুষের রুটি রুজির সংগ্রাম সেগুলো কিন্তু আছে। আপনি এই যে আজিজ ভাই যেটি বললেন যে গত কয়েকদিন আগে ইন্ডিয়ার যে নির্বাচন হয়ে গেল, সেখানে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গাগুলোতে মানুষের জীবন সংগ্রামকে নিয়ে এগিয়েছে এবং সেটিকে বেস করে নানা ধরনের আন্দোলন গড়ে উঠেছে। আপনার দিল্লির কৃষক আন্দোলনের কথাটা আপনার মনে আছে? এই যে গত কয়েকদিন আগে দেখলাম সিপিএম এর একজন সংসদ সদস্য তিনি অপ্রত্যাশিতভাবে তিনি বড় বড় শক্তিকে পরাজিত করে বিজয়ী হয়েছেন এবং দিল্লিতে আসার পথে তিনি রাস্তায় নেমে গেছেন এবং ফুল নিয়ে সেইখানে রাস্তার উপর যে গাছের মধ্যে সেখানে তিনি ফুল রেখে এসেছেন। কেন? এই কৃষক আন্দোলন করতে গিয়ে তার যে সহকর্মীরা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আপনি পশ্চিমবঙ্গে যদি দেখেন সেখানে সিপিএম, অন্যান্য বামপন্থী যে দলগুলো আছে তারা নিয়মিত আন্দোলন সংগ্রামে আছে। আমাদের এখানেও শক্তি কম, আপনি অনেক সমালোচনা করতে পারেন যে এদের আসলে শক্তি না, এদের মিছিলে লোক কম হয়, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখবেন যে রাজনীতির পাশাপাশি মানুষের জীবনের যে সংকটগুলো আছে, গত পরশুদিন মেট্রো রেলের টিকেটের উপরে যে বর্ধিত কর তার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট তারা এনবিআর এর সামনে বিক্ষোভ করেছে। হ্যাঁ, মিডিয়াতে সেটি কম আসছে, কিন্তু এই যে ইস্যুগুলো আছে, পাবলিকের যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে কৃষকের যে ইস্যুগুলো আছে, শ্রমিকের যে, আমাদের এখানে আপনি প্রায় দেখবেন গার্মেন্টস শ্রমিকদের পক্ষে আন্দোলন হচ্ছে, এখানে হকারদের পক্ষে আন্দোলন হচ্ছে, এখানে শ্রমজীবী মানুষের পক্ষে আন্দোলন হচ্ছে। সুতরাং এই আন্দোলনগুলোকে আপনাকে কন্টিনিউ করতে হবে। তবে এই আন্দোলনগুলো আপনি কন্টিনিউ করবেন কি করবেন না এটি নির্ভর করে রাজনৈতিক দলের শ্রেণী চরিত্রের উপরে। আপনি কোন শ্রেণীর রিপ্রেজেন্ট করছেন। আপনার যদি ফোকাস গ্রুপ যদি কেবলমাত্র ব্যবসায়ী হয়, কেবলমাত্র ধনী লোক হয়, তাহলে একরকম। আর যদি আপনি মনে করেন যে আপনি ওই যে সকালবেলায় শহরটাকে যারা পরিষ্কার করে, সেই যে শ্রমজীবী মানুষ, সেই যে বঞ্চিত মানুষ, তার পক্ষে আজকে আমি দেখলাম, একটু আগে আসার সময় দেখলাম বাম জোটের নেতারা সেখানে তাদের সাথে গিয়ে সেখানে বসে আছেন। তো আমি মনে করি যে এখানে একদিকে আপনি যেটি বলেছেন যে কেবল পাওয়ারকে কেন্দ্র করে রাষ্ট্রের সরকারের এই ভূমিকাকে তার পক্ষে বিপক্ষে যেমন লড়াই চলছে, একই সাথে ভোট থেকে শুরু করে ভোটাধিকার, গণতন্ত্র, মানুষের কথা বলার স্পেসগুলোকে এনশিওর করা, পাশাপাশি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোর সাথে প্রান্তিক মানুষের সম্পর্ক আছে,
সেই সম্পর্ককে নিয়ে, সেই বিষয়গুলো নিয়েও এখানে আন্দোলন আছে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো এবং ভারতের নির্বাচনের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি। ভারতের নির্বাচন কমিশনের এই বক্তব্যটি কোত্থেকে উদ্ধৃত? না, আমি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের কথা বলছি। আমার ভারতের নির্বাচন নিয়ে, লোকসভা নির্বাচন নিয়ে আমি ভারতের গণমাধ্যমে অন্তত 10 দিন আমি ঢাকার থেকে সংযুক্ত হয়েছিলাম নির্বাচনকালীন সময়ে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন বিএনপি কিংবা বিএনপি জাত মানুষগুলো, বিশেষ করে আজিজ ভাইয়ের মতন জ্ঞান সমৃদ্ধ, পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তায় পরিপূর্ণ এই লোকগুলো যখন কথা বলেন, আমার কাছে খুব অবাক লাগে। কার সাথে কার মিলিয়ে ফেলেন? ভারতে কি যুদ্ধাপরাধীদের দল আছে? ভারত বিরোধী কোন শক্তি যে দেশটি স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল সেরকম কোন দলকে রাজনীতি করে? পৃথিবীর কোন দেশে সুযোগ পেয়েছে? পৃথিবীতে বহু দেশ আছে, উন্নত দেশে, যেই দেশে বর্ণবাদী দল আছে, ধর্মভিত্তিক দল আছে, কিন্তু ওই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সংগ্রামে বিরোধিতা করেছে, তারা কেউ রাজনীতি করতে পারে না। বাংলাদেশের মূল সংকটটা তো সেখানেই। বিএনপি নামক একটি দল, এই বস্তুটি গড়েই উঠেছে বাংলাদেশ বিরোধী শক্তি নিয়ে, এবং এটা নিয়েই তারা এগিয়ে চলছে। তা স্বাভাবিক কারণে সুরাজনীতি আশা করাটা খুব কঠিন। সংকটটা ওই জায়গায় তৈরি হয়। নির্বাচন কমিশনের কথা বলছেন আজিজ ভাই। আজিজ ভাই কি এত সহজে ভুলে গেলেন বাংলাদেশের নির্বাচন কমিশনারদের ভূমিকাগুলো? আজিজ মার্কার কথাবার্তা আমরা কেউ বলে, আপনি নির্বাচন কমিশনার দুজন খুব ভয়ানক বস্তু ছিলেন একসময়, জাকারিয়া এবং জকরিয়া, বিচারপতি মাহফুজ। কি অদ্ভুত অদ্ভুত মানুষ। বিচারপতি রৌফের কথা তো নাই বা বললাম। নির্বাচন কমিশন ব্যবস্থাকে কারা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গিয়েছিল? কারা নিয়ে গেছিল? এবং বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নাই সেই গণমাধ্যমে এই প্রতিবেদনগুলো হয়নি। ভুলে যান, সহজে ভুলে যান। আর যেহেতু বিএনপি নামক দলকে সমর্থন করতে হয় গণমাধ্যমে, সে কারণে অনেক কিছু ইনিয়ে বিনিয়ে এবং চেপে চেপে কথা বলতে হয়, এবং একটু মাঝে মাঝে জোরে জোরে বলতে হয়। কিন্তু ভোটের প্রতি যে মানুষের আস্থা কমে যাওয়া, সেটি বর্তমান নির্বাচন আপনি কি ভোটের প্রতি আস্থা কত? আপনি যদি হিসাব করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে মূল নির্বাচনে কত শতাংশ ভোট পড়ে? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা খারাপ অবস্থা কি আগে ছিল? আপনি বাংলাদেশের প্রেক্ষাপট, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি আজিজ ভাইয়ের সময়কার মতন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন তখন ছাত্র সংগ্রাম পরিষদ কিংবা তৎকালীন একসময় ছাত্রলীগ করতেন তো, ওই সময় যে মিছিলের লম্বা মিছিল করতে পারতেন, এখন কি সেই মিছিল করতে পারবেন? এখন ছাত্ররা কি যখন তখন মিছিলে নামতে পারেন? পারে না কেন? বাহ, তাদের সেই চিন্তা চেতনার জায়গাটা পরিবর্তন ঘটেছে। এখন আপনি লাইব্রেরিতে উপচে পড়া মানুষ থাকে না, এক দলের ক্ষেত্রে তো আমরা দেখি লম্বা লাইনে থাকে। কোথায়? যদি ছাত্র লীগের কোনো অনুষ্ঠান থাকে সেখানে বেশ না, সেটা তো আলোচনা আমি অন্যভাবে করব। আমি এটা আলোচনা আপনি যদি উপস্থাপন করেন, আমি এই জীবনে আলোচনা করতে রাজি আছি। আপনার সময়ের প্রেক্ষাপটে অনেক কিছু বদলে যায়। যখন আজকের দিনের পরিস্থিতি মানুষ বিবেচনা করে এবং আগের দিনটাকে মিলায় নেয়, মানুষের মাথার মধ্যে কেউ তুলনা আসে। দুইবার বিএনপি যখন ক্ষমতা এসেছে, 91 থেকে 96, 96 থেকে 2000, একবার তারা কৃষক সারের দাবিতে রাস্তায় নেমেছিল, গুলি করে হত্যা করেছে। আরেকবার আরেক সরকারের সময় মানুষ বিদ্যুৎ দাবিতে রাস্তায় নেমেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে চাঁপাইনবাবগঞ্জে কনসার্টের সেই ঘটনা, এই মাত্র 2 দিন আগের ঘটনা, কিন্তু অনেকে আমরা ভুলে গেছি এই বিষয়গুলো। তা সেই দলকে মানুষ চিনে গেছে না। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে এখন ইজি বাইক চলে 53 লক্ষ সারা বাংলাদেশে। প্রতিদিন 3500 থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আপনার যমুনা টেলিভিশন সহ কোনো টেলিভিশনে, কোনো পত্র পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে যে বিদ্যুতের কারণে ইজি বাইক চলতে পারছে না? অতএব বাংলাদেশের মানুষ কিন্তু দেখে, তুলনা করে। বাংলাদেশের মানুষ দেখে না জীবনযাত্রার পরিবর্তন যে কি ঘটেছে, মানুষ তো চোখের সামনে দেখে। অতএব এগুলো যখন বলে তখন আমার কাছে খুব আশ্চর্য লাগে। এবং এই যে বিএনপি নাকি একমাত্র থ্রেট, সে বলছেন, আজিজ ভাই বলছেন, আমার জ্ঞানী শ্রদ্ধেয় ব্যক্তি, কি বলছেন? বিএনপি নাকি অবশ্যই যেই দল
বলে, যেই দলের নেতা বলে এর চেয়ে তো পাকিস্তান ভালো ছিল। যেই দলের নেতা বেগম খালেদা জিয়া কোট আনকোট বলেছে 30 লক্ষ মানুষ বাংলাদেশে শহীদ হয় নাই, এই ইন্ডিয়ান ইনস্টিটিউটে বলেছে, সেই দলকে মানুষ গ্রহণ করবে? আমি তো আবারও বলছি, উল্লেখ করছি, জোর দিয়ে বলছি, আওয়ামী লীগের অনেক কার্যক্রম নিয়ে কিংবা কোনো কোনো কার্যক্রম নিয়ে কোনো কোনো প্রান্তিক বিচ্যুতি নিয়ে মানুষের কিন্তু নানান রকম ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিকল্প হিসেবে কোনোদিনই বিএনপি এবং বিএনপির নেতারা উপস্থাপিত হয় নাই, আর হওয়ার সুযোগও নাই। অতএব এই আত্মনন্মনস্ক দল নিয়ে যখন জ্ঞানী ব্যক্তিরা কথা বলেন তখন আমার কাছে খুব অবাকই লাগে। ভারতের নির্বাচন নিয়ে কথা বলছেন, এক কথায় বলি আমি, ভারতের নির্বাচন এমন একটি নির্বাচন হয়েছে, সর্বশেষ লোকসভা নির্বাচনে, যেখানে বিজয়ী দল এবং বিজিত দল উভয় আনন্দ উৎসব করেছে। এটা হচ্ছে গণতন্ত্রের মাহাত্ম্য। কারণ নির্বাচনটি গ্রহণ করেছে। হ্যাঁ, অবশ্যই সে গ্রহণ করার মতন পরিবেশ তৈরি হয়েছে। আর এখানে তো গ্রহণ করার মতন পরিবেশ তারা বলছেন যে গ্রহণ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে না বলে। আপনি সর্বশেষ যে নির্বাচনটি করেছিলেন 2008 সালে ডিসেম্বর মাসের শেষ তারিখের দিকে, 2008 তারিখে 29শে ডিসেম্বর, সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সেটি তো সেই সবাই নির্বাচনে গ্রহণ কয়টা করেছে। ভোট পেয়েছিলেন? কয়টা সিট পেয়েছিলেন? সেটি ঠিক আছে। কয়টা সিট পেয়েছিল বিএনপি? 29টি আসন। আওয়ামী লীগ সরকার গঠন করার পরে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, আপনার মনে আছে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। অতএব আওয়ামী লীগের নিয়ে আলোচনা করতে গেলে, সমালোচনা করতে নিয়ে তথ্য যাচাই বাছাই করে উপস্থাপন করা দরকার। অনেক কথা বলা যেতে পারে। যে আবারও একটু যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে মূল প্রশ্নটি আসলে আমি জানতে চেয়েছিলাম, যে প্রধান নির্বাচন সিসি, আমাদের সিসি বলছেন যে ভারতে পক্ষপাতমূলক আচরণ করেনি অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, যেটি উনি এইখানে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বলে একটি ইঙ্গিত দিয়েছেন, এখানে সবার প্রতি আশা প্রকাশ করেছেন। আমাদের এখানে পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে কেন, আচরণ কেন করছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? প্রথমত আমাদের রাজনীতির, আমাদের এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি, এটা হচ্ছে যে কোনোভাবেই হোক আমি আমার শক্তিকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখব। আপনি ভারতের নির্বাচন যদি দেখেন, নরেন্দ্র মোদী সেখানে পাওয়ারে ছিল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এটি নিয়ে প্রশ্ন তোলেনি যে তুমি পাওয়ারে থাকবা বা প্রশাসন তোমার পক্ষপাতিত্ব করবে। কিন্তু আমাদের এখানে প্রশাসনের যে ভূমিকাটা আপনি দেখেন, প্রশাসনের কর্মকর্তাদের ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে মাঠ পর্যায়ে পর্যন্ত তারা রাজনৈতিক নেতাদের মতন ভূমিকা পালন করেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতার থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সে তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে এবং এর পেছনে একটা রাজনৈতিক কারণ থাকে, একটা নির্দিষ্ট দলকে পারপাস সার্ভ করার জন্য। ভারতের রাজনীতিতে সংস্কৃতিগতভাবে যে পরিবর্তনগুলো এসেছে আমাদের এখানে সেটি আসেনি। নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় আছেন, তিনি জানতেন যে তিনি যদি পরাজিত হন তাহলে তার সভায় কেউ গ্রেনেড মারবে না। ইন্ডিয়া জোট যদি বিজয়ী হয় তাহলে নরেন্দ্র মোদী বিরোধী দলে গেলেও তার সমাবেশের উপরে কেউ গ্রেনেড হামলা করবে না। আবার রাহুল গান্ধী জানেন, সোনিয়া গান্ধী জানতেন যে তারা যদি বিরোধী দলেও থাকেন তাহলে ওই যে আপনার পদ্ধতিগত কোনো একটা ত্রুটি দিয়ে আপনি তার রাজনৈতিক জীবনকে শেষ করে ফেলার জন্য তাকে আপনি বছরের পর বছর জেলে পুরে রাখবেন। তাদের মধ্যে বিরুদ্ধে তো মামলা হয়েছে, জেলে গেছে, মামলা হয়েছে, কিন্তু সেই মামলার ধরনটা আপনি দেখেন, সেখানে টার্গেটটা রাজনৈতিকভাবে একটা পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার টার্গেট না। সেখানে যারা রাজনীতি থেকে জেলে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসছেন, সেখানকার প্রতিষ্ঠানগুলো যেভাবে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো যে ভূমিকাগুলো রাখতে পারছে, আমাদের এখানে আপনি কোনো প্রতিষ্ঠান রাখেননি। আমাদের দু একটি যে জায়গা এখানে ডেভেলপ হয়েছিল সেগুলো এখন নাই। এখানে রাষ্ট্র এবং সরকার, রাজনৈতিক দল, সরকারি দল একাকার হয়ে গেছে এবং বাংলাদেশের এই প্রসেসটা এই পর্যন্ত নিয়ে আসার জন্য সুভাষ দা যেটি বললেন, নির্বাচনের প্রতি আমি এটা মনে করি না বাংলাদেশের মানুষের নির্বাচনের প্রতি এখনো আগ্রহ আছে। যদি আপনি সেই রকমের পরিবেশ এনশিওর করতে পারেন, এই যে উপজেলা নির্বাচনে মানুষ কেন যাচ্ছে না এই কারণে নির্বাচনটা হয়ে গেল আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে। প্রত্যেকটি জায়গা আপনি দেখবেন আওয়ামী লীগের আবুল গ্রুপ, বাবুল গ্রুপ, দুটো প্যানেল, দুটো প্রার্থী। যে মানুষটা ওই প্রার্থীর পক্ষে মিছিল করলো, মিটিং করলো, নির্বাচনের আগের দিন পর্যন্ত তার সঙ্গে থাকলো, ভোটের দিন উনি কেন 11টার সময় ঘুম থেকে ওঠেন? কারণ উনি জানেন যে কোনো প্রসেসের ভেতর থেকে তার সমর্থিত অথবা তার দলের অন্য প্রার্থী বিজয়ী হবে, এখানে অন্য কেউ নাই। সুতরাং যেখানে কম্পিটিশনটা নাই, যেখানে প্রতিযোগিতা নাই, সে মনে করে যে এখানে আমার ভোট দেওয়ার দরকার নেই। এবং আওয়ামী লীগের
প্রান্তিক লেভেলে আওয়ামী লীগের ভোট কি 30%? আমি তো মনে করি না। তাদের সাংগঠনিক অবস্থা কি এই জায়গায় গেছে? মোটেই না। কিন্তু তারা এখন ভোট দেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। কেন ফেলেছে? এই কারণে তারা জানে যে কোনো প্রসেসের ভিতর থেকে তাদের দলের আবুল অথবা বাবুল বিজয়ী হবে। সুতরাং এখন অন্যরা কেন আসছে না, এটি তো বহু আলোচনা হয়েছে, সে কারণে তো দিচ্ছেন না। সে কারণে আমি একটু যেতে চাই জনাব এম এ আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আলোচনা আমরা করছিলাম, যে এই যে পক্ষপাতমূলক আচরণ, এটি কি আমরা দেখেছি এর আগে তত্ত্বাবধায়কের প্রশ্নে বিএনপি পদোন্নতি দিয়ে কিংবা নানানভাবে চেষ্টা করেছে তাদের পক্ষের মানুষের, তো আবার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও পক্ষপাতমূলক আচরণ বিএনপিও করেছে। এটি কি তারই একটি দিন শেষে সেখানে এসে পা দিল, মানে নিজেদের? হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে যে একজন চিফ জাস্টিস কে এম হাসানকে চিফ জাস্টিস প্রধান উপদেষ্টা বানানোর লক্ষ্য নিয়ে বয়স বাড়িয়েছিল, এ অভিযোগ আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে অমকে অধম, আমি উত্তম হব না? বিএনপি করেছে, সেই 20 বছর 22 বছর ক্ষমতায় নাই, সেই উদাহরণগুলো টেনে টেনে এখন ওই রাস্তায় চলবেন? তাহলে আপনি আওয়ামী লীগ কেন? আপনি আলাদা সরকার কেন? যেসব জায়গায় সমস্যা তৈরি হয়েছে, তৈরি করেছে অন্যরা, বিএনপি কি সেই ভুল স্বীকার করেছে? হ্যাঁ, স্বীকার করার তো চেষ্টা করা হয় নাই। ওরা তো বাংলাদেশ বিরোধী, ওদের সাথে কথাই বলা যাবে না, ওদের পলিটিক্সেই রাখা যাবে না। হ্যাঁ, এইরকম নাগরিকত্ব দায় ভরে রাখছে। যেমন জামাতের সাথে সিএসি সালে আন্দোলন করতে সমস্যা হয় নাই, এরশাদ বিরোধী আন্দোলনে যুগপথ আন্দোলন করতে সমস্যা হয় নাই। তারপরে হেফাজতের সাথে পিটায়া বাড় করে দিল, সেই হেফাজতকে সাথে গেলেন প্রধান অতিথি হয়, কওমি জননী উপাধি নিতে সমস্যা হয় নাই। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। মাদ্রাসা মক্তবে বারান্দায় পড়ে তাদেরকে আলাদা ভোট দিয়ে দেওয়া হয়েছে, তারা আলাদা সার্টিফিকেট করে দেয় বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে। এরকম ভাবে নত জানু, মানে ভোট পাওয়ার জন্য, আপোষ করার জন্য এতটা ছাড় দিতে রাজি। একটা দেশে বলেন, একটা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, আপনি একটা রেডিক্যাল ফোর্সকে, আপনি যার শিক্ষা প্রাতিষ্ঠানিক ভালোভাবে শিক্ষাই নেই, তাকে আলাদা বোর্ড দিচ্ছেন, এবং তারা সেই বোর্ডে গভর্নমেন্টের কোনো প্রতিনিধি নাই, তারা সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। বলেন, এই সার্টিফিকেট এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, অটোমেশনের যুগে এই শিক্ষিত লোকদের কি করবেন বলেন আপনি? কয়টা মসজিদে ইমাম হবে, কয়টা আজান দিবে, কয়টা মাদ্রাসা আছে, কয়জন, আর বাকিগুলো কি করবে? এত আবার শিক্ষাকেও আবার, তাহলে কি দাঁড়ালো? বিএনপি ভুল স্বীকার করবে না, ফলে আওয়ামী লীগও সেই পথেই হাঁটবে এবং এইভাবেই কি চলতে থাকবে কিনা? সেটা আমি বলছি, সেটা বললে ওই যে দাদা ফোঁস করবে, ওরা মুক্তি বাংলাদেশের বিপক্ষে হবে না। আমি তো বলছি এবং লিখেছি, ছাপা হয়েছে, আমি বলেছি দুইটা, দাদা ভারতের কল্যাণ স্বাধীনতা বিরোধী নাই, দিল্লির লালকেল্লাতে এখনো সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে যারা স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে তাদেরকে স্মরণ করা হয়। জি, আর বাংলাদেশে কি এটা করা হয়? আওয়ামী লীগ না করলে সে রাজাকার গেল এক। দুই, সাউথ আফ্রিকায় ম্যান্ডেলা আর হোয়াইট ডি ক্লার্কের যে ম্যান্ডেলার লাইফটা তো জেলখানায় কাটছে, বেরোয় আসে তাদের সাথে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সব দোষ স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে না? যদিও এখন সেই অবস্থা নাই, সেটা ভিন্ন, কিন্তু আমাদের দেশে এই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা ডে ওয়ান থেকে কোনদিন কেউ করে না। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শনায় যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আজকেও পার্লামেন্টে বিদেশে টাকা পাচার নিয়ে সরব হয়েছে, বিশেষ করে জাতীয় পার্টির সংসদ সদস্যরা ঋণ খেলাপি বিদেশে টাকা পাচার নিয়ে বেশ সরব হয়েছেন। একটু আপনার কাছে জানতে চাইছি, সরকার এই গোষ্ঠীকে সহায়তা করছেন বলে যে অভিযোগ রয়েছে, সরকারের কি লাভ, কেন সহায়তা করছেন? একটু ছোট করে। ধন্যবাদ। প্রথমত, সরকারের সহযোগিতা ছাড়া, এটা তো পাবনার থেকে সিরাজগঞ্জে একজন আর একজনের কাছে টাকা দিয়ে আসছে না, এই দেশ থেকে আর এক দেশে পাঠাতে হচ্ছে, এবং এই পাঠানোর জন্য অনেকগুলো প্রসিডিওর মেনটেন করতে হয়। আপনি শহর থেকে আপনার গ্রামে মায়ের কাছে 20,000 টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে, আপনাকে 3-4টা কাগজ দেখাতো, এনআইডি কার্ড সহ। দেশ থেকে হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা, শত কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, এটা সরকার জানে না, বা সরকারের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে তাদের কাছে এই তথ্য নেই, এটি কেউই বিশ্বাস করবে না। সুতরাং সরকারের অজানায় এই ঘটনাগুলো ঘটে, আমি বিশ্বাস করি না। সরকার কেন এই কাজটা, সহযোগিতা কেন করে? সহযোগিতা এই কারণে করে যে এই যে গোষ্ঠীটা, এটা খুব প্রভাবশালী, তারা রাজনীতিকে অনেক সময় কন্ট্রোল করে,
অনেক সময় সরকারের সামনে অনেকগুলো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়ে গেছেন এবং সেই টাকাগুলো পাচার করেছে, ওই প্রশ্ন, কাউন্টার প্রশ্ন, যে সরকার তাহলে তাদেরকে ধরছে না কেন? এটা তো সরকারও বলছে, সরকারের মন্ত্রীরা বলছে, পার্লামেন্টে বলছে, বিভিন্ন জায়গায় বলছে, সরকার ধরছে না কেন? ধরছে না, এদের সঙ্গে একটা সিন্ডিকেট, এই যে সিন্ডিকেটটা, এই যে সংযোগটা, সরকার কোনো না কোনোভাবে তার কেউ না কেউ এর দ্বারা লাভবান হয়। এবং এই যে টাকা পাচারের সঙ্গে আমরা এর আগে তো অনেক সংসদ সদস্যর নামও দেখেছি। সুতরাং যেহেতু আপনার দলের আপনারকে সুবিধা দিচ্ছে, রাজনৈতিকভাবে অন্যান্যভাবে সুবিধা দিচ্ছে, সুতরাং তার জন্য আপনার একটা রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব আছে। সরকার তার দায়িত্বটা পালন করছে, কৃতজ্ঞতার জায়গা থেকে সরকার তার দায়িত্বটা পালন করছে। যে একটু যেতে চাই জানাবে আমি আজিজ, একটু আপনার কাছে যেটি নিয়ে কথা হচ্ছিল, এই যে পাচারের ক্ষেত্রে সরকার তো এখন আবার শুরুও করেছে, তারা বেশ কিছু দুদকের মাধ্যমে বা নানানভাবে যারা পাচার করেছে বিশেষ করে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। 17 কোটি লোক, সরকারি চাকরিজীবী প্রায় 25 লাখের মতো। আপনি একজনকে ধরে সবাই দেখাইতে চান? আপনি পুলিশে একমাত্র বেনজির দেখাইলে পুলিশ শুদ্ধ হয়ে গেল। এর আগে প্রায় 20টা 19টা আইজিপি হয়েছে, এত তো আলোচনায় আসে নাই। এবং এখন কথায় আছে যে পুলিশ কমপক্ষে 200 পুলিশ আছে যারা বেনজির কাছাকাছি। এগুলো সরকার জানে না। আপনি যেমন বললেন পাচারের কথা, পাচারের 2টা প্রধান সোর্স আপনি দেখেন, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। সেখানে আলাদাভাবে কাস্টমসের একটা বুথ আছে। 5টা লোক কাস্টমসের সৎ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। ওখানে ব্যবসায়ীরা তো বেশি টাকা দেখায়, কম টাকা দিয়ে টাকা পাচার করে দিচ্ছে। আর একটা হলো হুন্ডি। হুন্ডি হুন্ডি তো আমি জানি, সরকার জানে না, আমি জানি বড় নেতার ছেলে হুন্ডি ব্যবসায়ী করে, নাম তো বলতে পারবো না, নিশ্চয়ই জানে সরকার। একটা আজকে বলেন তো দেখি, কেন বলতে পারবেন না? আমাকে নাই, আমি নাই হয়ে যাব। আচ্ছা, আপনি বলেন যে আজকে বিএনপি বাদ জাতীয় পার্টি, এটা বহুত পুরানো ইস্যু, 15 বছর আছে, একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়ছে। জি, বদির ইয়ার একবার ইয়াবা নিয়ে বড় আন্দোলন শুরু হয়ে গেল, ইয়াবা শেষ করতে হবে। বদি ঠিকই এত ক্রিটিসাইজ হলো, বদির বউকে নমিনেশন দেওয়া হলো, রিপ্লেসমেন্ট হলো তার বউ। তার মানে আপনি কি বলতে চাইছেন সরকার ধরছে না, মানে ওই অর্থে ধরছে না? সরকারের ভিতরে এগুলো লাখ লাখ হাজার হাজার কোটি টাকা পাচার করতে সরকার জানে না? যেমন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আমার মন্ত্রণালয়ে কোনো বেনজির যে এত অকাম করছে আমার কাছে অভিযোগ আসে নাই। জি, বলেন, আমরা আবার আমাদের সময় খুবই কম, এটা বিশ্বাসযোগ্য কথা। জি, আমরা একটু জনাব সুভাষ সিং রায়, একটু আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখেছি অনেকগুলো সংবাদপত্রে কাটিংও রয়েছে, এর আগে ভোটের আগে পার্লামেন্টে এই যে আমলাদের বিরুদ্ধে অনেক সংসদ সদস্য বেশ ক্ষোভ ঝেড়েছেন। তারা এলাকার কোনো অনুদানের ক্ষেত্রেও আমলারা দিচ্ছেন, সংসদ সদস্যরা কোনো পাত্তাই পাচ্ছে না। তখন আমরা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখছি না। ইদানিং আমরা দেখছি এটি কি এক ধরনের যে এখন আসলে ওই এমপিদের ক্ষোভ ঝাড়ার জন্যই আসলে দু একজনকে দেখে দেখানো হচ্ছে, বিষয়টা কিরকম কিছু? এত সহজ করে সবকিছু মিলানো কিন্তু খুব কঠিন। আজিজ ভাই মিলাতে পারেন, আমি একটু ছোট করে দু একটি কথা বলি। আজকে কত তারিখ? জুন মাসের 12 তারিখ। 1996 সালে এই 12ই জুনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 21 বছর পরে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব এসেছিল। এবং তার মাত্র কমাস আগে 7ই মার্চে 23 বঙ্গবন্ধু এভিনিউতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার উপরে মুহুর্মুহুর গুলি বর্ষণ হয়েছিল। আপনি ইত্তেফাক সহ সমস্ত পত্রিকা 8ই মার্চের রিপোর্ট দেখেন। অর্থাৎ যেই দেশে একটি রাজনৈতিক দল থাকে, যারা রাজনৈতিক দল নয়, যারা বিরোধী মহল, দেশ বিরোধী শক্তি, সেখানে কিন্তু কোনো কিছু ফিরিয়ে আনাটা, কিন্তু ভালো কিছু ফিরিয়ে আনাটা বেশ কঠিন ব্যাপার। আমি একটু আগে অনেক কিছুই বলেছি। এই যে অবৈধ অর্থ তত্ত্ব সমস্ত কিছু নিয়ে যখন কথা হয়, তখন আমার ভাবতে অবাক লাগে, বিএনপির লোকজন এই বিষয়ে অনেক কথা বলেন। এই যে মওদুদ আহমদ সাহেবের একটা বই ইউপিএল থেকে প্রকাশিত হয়েছিল, চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা, 1983 থেকে 1990, স্পষ্ট করে তিনি লিখেছেন 157 পৃষ্ঠায় যে জিয়াউর রহমান সাথে
মওদুদ আহমেদের দ্বন্দ্ব হয়, মুখ কালাকালি হয়। সরাসরি জিয়াউর রহমান বলেছিল মন্ত্রীদেরকে প্রতি মাসে 3 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। বাংলাদেশের কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে, আর অনেক কথা বেরিয়ে আসবে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আপনার যে গ্রহণযোগ্যতার জায়গার কথা বলছেন, যারা বিরোধী দলের কাছে নিয়ে বলছেন, মাথা ব্যথা করছেন যে টানা 15 বছর সরকার পরিচালনায়, টানা 15 বছর তারা এই জায়গায় গিয়েছেন, টানা 15 বছর মানুষ তো দেশের উন্নয়ন দেখছে, অবশ্যই দুর্নীতি হয়েছে। কাদের নাম প্যারাডাইস পেপারে এসেছিল? সেই অর্থে কি অতটা ব্যবস্থা নেওয়া কাদের হচ্ছে? নাম পানামা পেপারে এসেছে? কাদের টাকা এই অবৈধ অর্থ বিদেশ থেকে ফেরত এসেছে? এসেছে তো। অতএব এই কথাগুলো বলতে গেলে অনেকগুলো কথা বেরিয়ে আসবে। এই ভারত থেকে আপনার নীরব মোদী, সেটি তো বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকার না থাকলে তারাও বিদেশে টাকা ফেরত আনবে। কিংফিশার গ্রুপ কোম্পানির মালিক, তিনি পাঞ্জাব ব্যাংক থেকে 21,000 কোটি টাকা লোন নিয়ে তিনি হাওয়া হয়ে গিয়েছেন। জি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে, অর্থ ব্যবস্থাপনার কথা বলতে গেলে একটু সময় নিয়ে যাচাই বাছাই করে তথ্য কথা বলা দরকার। জি, আমরা আলোচনা বিএনপি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা এসেছে না, আমাদের শেষ করতে হচ্ছে এখানেই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের